বিবিসি বাংলা আয়োজিত বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। আজ আমরা রয়েছি কুমিল্লায়। পরিচয় করে দিচ্ছি আজকের প্যানেলের অতিথিদের সঙ্গে। আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন খসরু, কুমিল্লা জেলা বিএনপির সহসভাপতি মনিরুল হক চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য রেদওয়ান আহমেদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার সাবেক সভাপতি দিলনশী মোহসেন। দর্শক শ্রোতা বন্ধু, বরাবরের মতোই সমসাময়িক বিষয় বা ঘটনাবলী নিয়ে যেসব প্রশ্ন রয়েছেন সেই সব প্রশ্নের জবাব দেবেন আমাদের আজকের প্যানেলের অতিথিরা। এর পাশাপাশি কোনো সম্পূরক প্রশ্ন থাকলে বা মতামত থাকলে আপনারা সেটা করতে পারবেন, এবং তবে সেই প্রশ্নটি সংক্ষিপ্ত করলেই ভালো হয়। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন করছেন মিস্টার শামীম আহমেদ মজুমদার। তিনি কুমিল্লা শহরেই থাকেন। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে -2 এর বদলে +2 ফর্মুলা দেখা যাচ্ছে। এটি বাংলাদেশের রাজনীতিতে কতটুকু সুফল বয়ে আনবে? মিস্টার আব্দুল মতিন খসরু, আপনাকে দিয়ে শুরু করছি। এটা রাজনীতিতে শুভ লক্ষণ না। -2 আর -2 করার একমাত্র একটা হলো জনগণের। কাকে মাইনাস করবে কি করবে না, এটা নির্বাচনের মাধ্যমে এই দেশের 15 কোটি মানুষ নির্ধারণ করবে। সরকারের পক্ষ থেকে বা কোনো সংস্থার পক্ষ থেকে এটা করা অশুভ লক্ষণ। তো এই জন্যে এই সরকার প্রথম দিক দিয়ে আমরা লক্ষ্য করছিলাম যে -2 একটা ব্যবস্থা করেছিল, এখন আবার -2 মধ্যে তারা খুব বিবৃত হয়ে গেছে। তো এইটাও শুভ লক্ষণ না। আমরা চাচ্ছি অনতিবিলম্বে আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিলে জনগণ নির্ধারণ করবে কে মানাস হবে, কে ম্যানেজড হবে, কে ইলেক্টেড হবে। আপনাকে ধন্যবাদ। মিস্টার মনিরুল হক চৌধুরী। ইতিহাস প্রমাণ করে কেউ ইচ্ছা করলে কেউ কেউ মাইনাসও করতে পারে না, প্লাসও করতে পারে না। ইতিহাসের দরকার, ইতিহাস গতিতে চলে। যারা এটা করতে চেয়েছিলেন সমসাময়িককালে যদি পাকিস্তানের উদাহরণ ধরে নেন, তা আমি বিশ্বাস করি এটাও শিক্ষণীয়। এই প্রসঙ্গে খসরু যেটা বলেছে আমি সম্পূর্ণ একমত। জনগণই প্লাস এবং মাইনাস করে ক্ষমতা যায়, ক্ষমতা থেকে বের করে। কোনো বিশেষ উদ্যোগে বিশেষভাবে ক্ষমতা বসালে অথবা ক্ষমতা থেকে বের করার চেষ্টা করলে এটা চিরস্থায়ী হয় না, এবং এইটাই স্বাভাবিক। আপনাকে ধন্যবাদ। প্যানেলে ফিরে আসছি একটু পর, কিন্তু তার আগে এই বিষয়ে আপনাদের মতামত শোনা যাক। কি মনে করেন আপনারা? তৃতীয় সারি। এই বিষয়ে মাইনাস বা ম্যানেজ এই ব্যাপারে রাজনীতির টোটাল ব্যাপারে একটি গণতান্ত্রিক দেশে জনাব আব্দুল মতিন খসরু সাহেব যে বিষয়টি বলেছেন যে এটা জনগণই সিদ্ধান্ত নেবে, এটাই আমার মনে হয় সঠিক এবং এটাই বাঞ্ছনীয়, এটাই গণতান্ত্রিক। আপনাকে ধন্যবাদ। সামনের সারি। -2 প্লাস এবং -1 এটার মধ্যে যে ইয়েটা আমার মনে হয় যে জনগণের উপর আপনার যেই বিবিসি বাংলার মাধ্যমে যে প্রোগ্রামটা করতেছেন, এটা আমার মনে হয় যে মাঠে আমরা জনগণের উপরে ছেড়ে দিব। জনগণই সেই প্রার্থীটাকে নির্বাচন করবে। যেমন ওপেন আজকে আমরা যেভাবে আসছি, আমার মনে হয় যে বিবিসি যদি প্রত্যন্ত অঞ্চলে যেমন আমাদের যে ভোটাররা আছেন তারা প্রার্থীটাকে যদি সঠিকভাবে নির্বাচন করতে পারে, যে আমরা একটা যোগ্য প্রার্থীকেই নির্বাচন করব সামনে ইলেকশনের জন্য, তাহলে মনে হয় ভালো হবে। পেছন থেকে নিচ্ছি আমি। আমাদের দেশে সাধারণত রাজনীতিবিদরা এই জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন, কিনে ফেলেন। এই প্রবণতাটা যদি না থাকে, জনসমর্থন যদি সম্পূর্ণ অনেস্টলি চাওয়া হয়, তখনই মনে হয় রাজনীতিবিদ দেশের যে ডেমোক্রেসি গণতন্ত্রটা সঠিক হবে এবং নেতৃত্ব নির্বাচনটা ঠিক হবে, এবং এটা আমরা সঠিক একটা নেতৃত্ব পাবো। আপনাকে ধন্যবাদ। বিরাজ করবে। প্যানেলে ফিরে আসছি মিস্টার রেদওয়ান আহমেদ। এখানে 111-এর পরে আমরা যা শুনেছি যে -2, ম্যাডাম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে দল থেকে বাদ দেওয়া হবে এবং নতুন নেতৃত্ব গড়ে তোলা হবে। তো সেটা আসলে -2 করে দেশের নেতৃত্ব শূন্য করার একটা অপপ্রচেষ্টা ছিল, এবং সেটা প্রমাণিত হয়েছে যে জনগণই ক্ষমতার উৎস। এখন দুই নেত্রীকে আবার তাদের দলের নেতৃত্বে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, এবং যেটা বলেন -2 হচ্ছে। তো আমরা মনে করি কাউকে জোর করে কোনো সরকারি ক্ষমতা দিয়ে -2 করা যায় না। জনগণের মাধ্যমেই নেতৃত্বের বিকাশ ঘটে এবং জনগণের মাধ্যমেই সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। আমাদের একজন শ্রোতা বন্ধু বলছিলেন যে রাজনীতিবিদরা জনগণকেই ম্যানেজ করে ফেলেন। এখন রাজনীতিবিদরা তো তাদের পক্ষে জনগণকে আনতেই চাবেন। এখন কে কোন ফর্মুলায় আনতে চেষ্টা করে সেটা তো তার একটা টেকনিক। তবে উনি যে কথাটা বলেছেন যে অর্থ দিয়ে অনেককে ইনফ্লুয়েন্স করে, তবে রাজনীতিতে অর্থ দিয়ে কিন্তু সব কিছু হয় না।
অর্থ দিয়ে আপনার নির্বাচিত হওয়া যায় না। আমরা বহু জায়গায় দেখেছি শত শত কোটি টাকা অনেকে ব্যয় করেছেন কিন্তু নির্বাচিত হতে পারেন নাই। অর্থই সমস্ত কিছুর উৎস না। জনগণের মতামতকে অর্থ দিয়ে আসলে ফেরানো খুব কঠিন। আপনাকে ধন্যবাদ। দিলনেশি মহসিন। আমিও আমার সব পূর্ববর্তী বক্তাদের সাথে একমত, তবে এখানে আমি একটি বলতে চাই যে জনগণই মূল উৎস, কিন্তু যদি ইলেকশনের সময় একটা জিনিস আমরা সন্ত্রাসটা যদি কন্ট্রোল করতে পারি এবং তখন যখন জনগণ যখন খুব নিজস্ব মতামতটা দিবে, সেটাই সঠিক নির্বাচিত প্রার্থীকে আনতে পারবে বলে আমরা বিশ্বাস করি। প্রশ্নকর্তার একটা অংশ বাদ পড়েছে, লক্ষ্য করেননি। তিনি বলেছেন রাজনীতিবিদরা ধোঁকা দেয়। রাজনীতিবিদও হয়তো ধোঁকা দেয়, ধোঁকাবাজদের জন্যে। এটা রাজনীতিবিদদের মধ্যে আছে, ব্যবসায়ীর মধ্যে আছে, সাধারণ মানুষের মধ্যে আছে। রাজনীতিবিদরা কিছু করতে পেরেছে, করার চেষ্টা করে বলেই কিছু হয়েছে। অন্তত গত কিছুদিনে এটা প্রমাণ পাওয়া গেছে। মিস্টার চৌধুরী, জনমনে এই ধোঁকা খাওয়ার একটা অনুভূতি যে আছে, এটা কি আপনি স্বীকার করেন? সর্বত্রই আছে। মাছ বাজারে গেলে পাবেন, তরকারি বাজারে গেলে পাবেন। রাজনীতিবিদদের তরফ থেকে যে বিষয়টি বলা হচ্ছে সেটি স্বীকার আমরা করেন তো আপনি? কোনোটা থেকে রাজনীতিবিদরা বিচ্ছিন্ন কিছু নেই, সমাজেরই অংশ। এই সমাজের সর্বত্র আছে। জীবনে চলার পথে আপনি কোথাও কাউকে একটু ফাঁকি দেন না, এই কথা তো সত্য নয়। আপনাকে ধন্যবাদ। মিস্টার খসরু, এই বিষয়ে আপনার কোনো মতামত? না, আমাদের এই 37 বছরের অভিজ্ঞতায় আমাদের দেশের মানুষ অনেক প্রত্যাশা করেছিল, অনেকবার যে ধোঁকা খায়নি এটা ঠিক না, ধোঁকা খেয়েছেন। তো এটা সম্পর্ক এই জন্যই তো 111 আগমন হয়েছে, যে কালো টাকা, মানি অ্যান্ড মাসেল ফ্রি ইলেকশন আমরা চাই। তো এই জন্য যাতে দুর্বৃত্ত সন্ত্রাসী লোকজন রাজনীতিতে ডমিনেট না করতে পারে এবং সৎ লোক যাতে আসতে পারে, যারা ধোঁকা দেবে না। আমাদের 40-এর দশকে, 30-এর দশকে যেসব রাজনীতিবিদরা ছিলেন, 50-এর 60-70 দশকে যারা ছিলেন, এই জাতীয় রাজনীতির সংখ্যা কমে আসছে দিন দিন। তা আমরা চাচ্ছি যে উদ্দেশ্যে 111 হলো, যাদের কারণে যে আমরা একটা সন্ত্রাস, কালো টাকা মুক্ত নির্বাচন চাই, যাতে মানুষ সঠিকভাবে তার সঠিক নেতৃত্বকে নির্বাচন করতে পারে, যারা জনগণের জন্য অনুভূতি থাকবে, যারা জনগণের জন্য দরদ থাকবে, এরকম লোক। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করছেন মোহাম্মদ গোলাম ফারুক, তিনি তালপুকুর পাড়ে থাকেন। আমাদের সাম্প্রতিককালের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দুই নেত্রীর আলোচনা বৈঠকে বসা। আমার প্রশ্ন হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত না করে দুই নেত্রীকে আলোচনায় বসানো কি সম্ভব? মিস্টার আব্দুল মতিন খসরু, সম্ভব দুই নেত্রীকে বসানো? ওই না, বিষয়টি গণতন্ত্রে আপনার নির্বাচন, আলাপ আলোচনা, ডায়ালগ এগুলি তো আছে পূর্ব শর্ত। তো সেখানে দুই নেত্রী বসতে আপত্তি নেই। দুই নেত্রী নীতিগতভাবে তাদের অভিমত প্রায় দিয়েছেন। প্রশ্ন হলো, যেটা গোলাম ফারুক বললেন, যে এই কতগুলি মৌলিক ইস্যুতে এজেন্ডা নির্ধারণ করতে হবে। একজন একদিকে আক্রান্ত গ্রেনেড অ্যাটাকে, আরেকজন আক্রান্তকারী বলে আমরা মনে করছি। একদিকে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা খুন করেছে, খুনিদেরকে পুনর্বাসনকারী একটা পক্ষ, এবং তাদেরকে রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হচ্ছে। বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে আত্মস্বীকৃত খুনিদেরকে যারা পুনর্বাসন করেছেন, তাদের সাথে বসতে হলে আমাদের কতগুলি মৌলিক বিষয় লাগবে। আমাদের জানতে হবে কী উদ্দেশ্যে বসতেছেন, হোয়াট আর দ্য এজেন্ডাস। অর্থাৎ আপনাদের এই বিষয়ে পূর্ব শর্ত থাকবে, পূর্ব শর্ত এজেন্ডা থাকতে হবে। হোয়াট আর দ্য ইস্যুস উই আর গোয়িং টু ডিসকাস, দে আর গোয়িং টু ডিসকাস। সেই শর্ত পূরণ না হলে আপনাদের দলের পক্ষে সেই না, আমরা আলোচনা সবসময় আলোচনার পক্ষে। গণতন্ত্রে আলোচনার কোনো বিকল্প নাই। তা আমাদের কতগুলি, যেমন ধরেন জঙ্গিবাদ, আলোচনার এজেন্ডা তো থাকবেই, যেমন ধরেন আপনার কি বলে, এটা কালচার অফ ইম্পিউনিটি আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে খুন করলে বিচার হবে না, আইন হয়েছিল। এই বিষয়গুলো যারা করেছিলেন তাদের সাথে আমাদের প্রথমে আপনার এজেন্ডার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি বলুন যে ওই আলোচনার বৈঠকের আগে আপনাদের পূর্ব শর্ত নিশ্চয়ই থাকবে এজেন্ডার বাইরে। এটা পূর্ব শর্ত না, এইগুলো কি বিষয় আলোচনা করবো সেটা এজেন্ডা হ্যাজ টু বি ডিসাইডেড। নেমলি, মনে করেন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা যদি বসে, উনি জানতে চাইবেন, বা খালেদা জিয়াও জানতে চাইতে পারে, যে দুই নেত্রী সন্ত্রাসী মুক্ত, কালো টাকা মুক্ত, অথবা যারা খুনি তাদের মুক্ত রাজনীতি করবেন কি না। এই বিষয়গুলো আগে পরিষ্কার হতে হবে। আদারওয়াইজ বসার পরে বলা হলো যে আলোচনা ব্যর্থ হয়েছে, মানুষ আরো বেশি হতাশ হবে, তো হিতে বিপরীত হবে। কিন্তু আমাদের যে দর্শক বন্ধু যে প্রশ্নটা করেছেন, যে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা নিশ্চিত না করে আলোচনায় বসা সম্ভব কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমিও সেটাই বলতেছিলাম। এই যুদ্ধ অপরাধীদের বিষয় একটা থাকবে,
যারা হাজার হাজার এই দেশের মুক্তিকামী মানুষকে খুন করেছে এবং যারা খুন করেছে তাদেরকে যারা পুনর্বাসিত করেছে তাদের সম্পর্কে তাদের মতামতকে এটা আলোচনা করতে চান কিনা বিকজ বেগম খালেদা জিয়ার সাথে যদি আমরা বসি বা আমার নেত্রী বসেন তাহলে উনি দেখবেন যে মুক্তিযুদ্ধের বিরোধী যে শক্তি ছিল রাজনৈতিক শক্তি তাদের সাথে ওনার অ্যালায়েন্স আছে, এই সম্পর্কে ওনার সিদ্ধান্ত কি হবে উই হ্যাভ টু নো ইট ফার্স্ট। যুদ্ধ অপরাধীদের প্রসঙ্গটি সম্প্রতিকালে যেটা উঠে এসেছে, দেশ স্বাধীন হয়েছে আজকে 37 বছর। স্বাধীনতার পর আওয়ামী লীগের ক্ষমতা ছিল, আমিও খসরু এবং প্রশ্নকর্তার মতো একজন মুক্তিযোদ্ধা। এর আগেও দেশে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে বৈঠক করেছে, আন্দোলন করেছে এবং এরপরেও আওয়ামী লীগ জামাত একসাথে বৈঠক করেছে, আন্দোলন করেছে, নির্বাচন হয়েছে, সংসদে প্রতিনিধিত্ব করেছে। সম্প্রতিকালে এই প্রসঙ্গটা উঠছে যুদ্ধ অপরাধীদের বিচার। এখন প্রশ্ন করতে হচ্ছে এই নিয়ে কারো আপত্তি নেই, যুদ্ধ অপরাধী নির্ধারণ করবে কে 37 বছর পরে। আর সংলাপের প্রশ্নে ক্যাটাগরিক্যাল বক্তব্য, সংলাপ হবেই সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের জন্যই। পাকিস্তানের ইতিহাস যদি দেখেন, এখানে যে বৈরিতা, পাকিস্তানের বৈরিতা কোনো অবস্থাতে কম ছিল না। বেনজুর ভুট্টো ফিরে এসে নওয়াজ শরীফের সাথে কথা বলেছেন, আজকে অনেক সংকট উত্তরণ করে হলো পাকিস্তান গণতন্ত্রের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে যদি কোনো পূর্বশর্ত থাকে তাহলে কি আমার মনে হয় যে আলোচনা আপনার নেত্রী কি আলোচনা বসবে তাহলে? যারা পূর্বশর্ত দেয় আমার নেত্রী আলোচনাকে স্বাগত জানিয়েছেন। আরেকটি প্রশ্ন টু বি মেক ক্লিয়ার, সেটা বলেছেন গ্রেনেড হামলা সম্পর্কে মামলা বিচারাধীন এবং এটার প্রক্রিয়া চলছে, এই নিয়ে বাংলাদেশের কোনো দল তার বিরোধিতা করেছে বলে অন্তত আমি উপলব্ধি করি নাই। কিন্তু সম্প্রতিকালে সংলাপ আসার পরে একটা নতুন কথা উঠছে যে একটি মহলকে এর সাথে জড়ানোর জন্য রাজনৈতিক কাদার দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এই কাদার কারণেই আমি বলবো 111। আমি আবারও বলতে চাই পরিষ্কার করে যে এই সমস্ত প্রশ্নগুলো বারবার নতুন আকারে চিত্রিত করা হয় সংকট গভীর হওয়ার জন্যেই। আমি এই ব্যাপারে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেনেড হামলা সংক্রান্ত ব্যাপারে অত্যাধিক স্বচ্ছ এবং পরিষ্কার এই অপরাধের, মানবতা বিরোধী অপরাধের, এই জঘন্য অপরাধের বিচার আমরা চেয়েছি, বিচার আমরা চাই, বিচারিক কার্যক্রম আমাদের সময় শুরু হয়েছে। এই কথাগুলো আগে কোনোদিন উঠে নাই। বর্তমান কালে এইগুলো তোলা হচ্ছে যাতে সংলাপ বা না হয়, সেই জন্য এটা দেশবাসী বিচার করবে। আমার এই ব্যাপারে সন্দেহ আছে উদ্দেশ্যজনক এই কথাগুলো বর্তমান মুহূর্তে। দর্শক শ্রোতা বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত শোনা যাক। আপনি হাত তুলেছেন, চশমা পরা। আমার আশা হচ্ছিল দুই নেত্রী বসলে যখন নির্বাচন হবে, নির্বাচনের পরে নির্বাচনে যিনি হেরে যাবেন উনি সেটা মেনে নেবেন এবং সুন্দরভাবে দেশকে চালাবেন। আমাদের ধারণা এই জাতীয় একটা চিন্তাভাবনা থেকে বসার কথা। যুদ্ধ অপরাধী বা এই শর্ত হলে আমি কথা বলবো না, এটা আসলে জনগণ আশা করে। আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছিলেন তৃতীয় সারি। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার চাই, কিন্তু গত 37 বছরে যুদ্ধ অপরাধীদের কোনো বিচার হয়নি। তাই বলে কি আমার দেশ ধ্বংস হয়ে যাবে? আমি চাই আমাদের দুই নেত্রী আলোচনা সাপেক্ষে দেশটাকে গড়ে তোলার জন্য সুন্দর একটা পরিকল্পনা করুক, যাতে আমরা ওদেরকে ওইভাবে শাস্তি দিতে পারি। আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলব, এটাই হচ্ছে যুদ্ধ অপরাধীদের জন্য সবচেয়ে বড় শাস্তি। আপনাকে ধন্যবাদ। আপনি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা, যে বর্বরচিত গ্রেনেড হামলা 22 জন লোক মারা গিয়েছেন, সেদিনকার সময় বিএনপির এই খুব প্রভাবশালী এমপি ছিলেন আমাদের শ্রদ্ধেয় মুল্লুক চৌধুরী সাহেব। ওনারা যদি ওই 2001 সালের নির্বাচিত খালেদা জিয়ার সরকার যদি আন্তরিকভাবে গ্রেনেড হামলাকে অত্যন্ত আন্তরিকভাবে বিচার ওনারা চাইতেন, তাহলে কেন জাতীয় পার্লামেন্টে সংসদে ওনারা নিন্দা প্রস্তাবটা পর্যন্ত আনতে পারেননি, শোক প্রস্তাবটা আনতে পারেননি। পাশাপাশি আপনারা অবশ্যই জেনেছেন ওনারা বিচার শুরু করেছেন জজ মিয়া নাটক দিয়ে, এবং ইতিমধ্যেই মিডিয়াতে অত্যন্ত স্বচ্ছভাবে জজ মিয়া নাটকের অবসান হয়েছে। আমার অবসান এখনো পুরোপুরি হয়নি। দেশবাসী এই ব্যাপারটা মুল্লুক চৌধুরী সাহেবের কাছে আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। পেছনে হাত তুলে আছিলেন অনেকক্ষণ আপনি। আসলে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশ স্বাধীনতার আজকে 37 ইয়ার্স গন, কিন্তু এখনও আমরা যুদ্ধাপরাধীর কোনো
কাউকে খুঁজে পাচ্ছি না। আমাদের এখানে যিনারা আছেন ওনারা অনেকেই বলেন ওনারা মুক্তিযোদ্ধা। যদি ওনারা মুক্তিযোদ্ধা হয়, ওনারা কি এই সম্পর্কে যুদ্ধ অপরাধী কে এটা কি ওনারা জানেন না? ওই সময় কি ওনারা মুক্তিযুদ্ধ যদি করে থাকেন, তাহলে ওনাদের মুখ থেকে আমরা জানতে চাই পরিষ্কারভাবে যুদ্ধ অপরাধী কে, কারণ ওনারা ওই সময় ছিলেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্যানেলে ফিরে আসছি। দিলনাসিম মহসিন। আমি অবশ্যই এই পক্ষে বলবো যে যুদ্ধাপরাধীদের বিচার প্রথমে হওয়া উচিত, এটা দেরিতে হলেও হওয়া উচিত, এবং এটা যারা ক্ষমতায় থাকবেন তারাই নির্ধারণ করবেন কিভাবে করবেন। নিশ্চয়ই এটার কোনো প্রক্রিয়া আছেন, এবং আমাদের দেশে আইনজীবীরা আছেন, আমাদের দেশের বিচার বিভাগ আছে, তারা নিশ্চয়ই এটার পথ বের করতে পারবেন। আপনি বলছেন যে মানে 37 বছর পরে হলেও বিচার হওয়া উচিত। অবশ্যই। সেক্ষেত্রে কি তাহলে ওই বিচারের ব্যবস্থা সুনিশ্চিত না হলে আলোচনা হবে না? না, আলোচনাটা আমার মনে হয় যে আসা উচিত। তবে এখানে আমার একটা কথা হলো যে আলোচনাটা আমরা দেখতে চাই ওপেন। আমরা যেভাবে আজকে এরকম বসেছি, ওনারা এমন একটা কোথাও বসুক যেটা সাধারণ দর্শক দেখবে, এবং আগে যে পূর্বে আমাদের 2 সচিব বসেছিলেন আলোচনা, তারা কি করেছেন আমরা কেউ জানি না, সেরকম যেন কিছু না হয়। 2 নেত্রী বসুক সামনে। আলোচনা কোনো শর্ত ছাড়াই হওয়া উচিত বলে মনে করেন? শর্ত ছাড়াই হওয়া উচিত, কারণ ওনারা তো এর আগে একসাথে আমরা দেখেছি 1989 সময় যেটা ওনারা স্বৈরাচারী আন্দোলনে একসাথে কাজ করছেন, এবং এটা আমরা একটা ভালো সুফলও পেয়েছিলাম। তো সুতরাং এখনও যদি ওনারা এইভাবে বসেন তাহলে পরে কিছু আসবে বলেই আমি বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। মিস্টার রেদওয়ান আহমেদ। অনেক ক্ষেত্রেই দুই নেত্রীর সমঝোতা বিগত দিনেও আমরা দেখেছি। এখন যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টা এটা আওয়ামী লীগের একটা মৌলিক দাবি, এবং আমাদের সংবিধানেও গণহত্যাকারী বা আপনার সিপাহী মিউটিনির সাথে সম্পৃক্ত লোকজন বা হত্যাকারীদের বিচার হওয়ার বিধান আছে, এবং সেই আইনের আলোকেই কর্নেল ফারুক রশিদ সহ তাদেরকে আজকে জেল হাজতে তাদের ফাঁসির আদেশ হয়েছে। এখন একটা বিশেষ রাজনৈতিক সংগঠন যুদ্ধকালীন সময়ে এই দেশের স্বাধীনতা বিরোধী ছিল, এবং তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু বর্বরচিত হামলার সাথেও জড়িত ছিলেন। এখন তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগ যদি থাকে, তাহলে সেটা এই দেশের আইনের বলেই বিচার হওয়ার দাবি রাখে এবং বিচার হওয়ার সুযোগ আছে। তো আমি মনে করি যে যুদ্ধাপরাধী বলতে আমরা যাদেরকে শনাক্ত করতে চাই, তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো সম্ভব, এবং যারা উপযুক্ত সাক্ষী প্রমাণ দিয়ে তাদেরকে অভিযুক্ত করতে পারবে, নিশ্চয়ই তাদের বিচার এই দেশে হবে। তাহলে এই যে আলোচনার কথা বলা হচ্ছে এই দুই নেত্রীর বৈঠকের ব্যাপারে দেশে রাজনৈতিক কার্যক্রম ত্বরান্বিত করার জন্য এবং ডিসেম্বরের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ত্বরান্বিত করার জন্য আমার মনে হয় দুই নেত্রীর বৈঠকে বসে একটা সুচিন্তিত মতামত। সেক্ষেত্রে এটি কোনো পূর্ব শর্ত আমার মনে হয় যে এটা পূর্ব শর্ত দিয়ে অন্য কোনো পূর্ব শর্ত থাকা উচিত নয়। অন্য কোনো পূর্ব শর্ত না থাকলেও কিছু এজেন্ডা তো থাকতে হবে। এজেন্ডা থাকবে, কিন্তু কিছু এজেন্ডা থাকতে হবে, তবে কোনো প্রিকন্ডিশন দিয়ে আমার মনে হয় এটার ব্যাঘাত ঘটানো ঠিক হবে না। আপনাকে ধন্যবাদ। আমাদের এক শ্রোতা বন্ধু প্রশ্ন করেছিলেন মিস্টার মনির হক চৌধুরী যে আপনাদের সরকার ক্ষমতা থাকার সময় আপনারা উপযুক্ত ব্যবস্থা নেননি, এবং আমাদের দেশে এটা অভ্যাস, বিশেষ করে গণতান্ত্রিক সরকার হইলে প্রতিপক্ষ একটা অভিযোগ সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে দেয়। আমাদের দেশে যেমন করে ভাই রেদওয়ানের প্রশ্নের সাথে একমত, আজকে পর্যন্ত আমরা একজন মুক্তিযোদ্ধা সুনির্দিষ্ট কোনো একজন যুদ্ধ অপরাধের বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপন আমাদের শ্রোতা বন্ধু একটি বিশেষ বিষয় বলেছেন যে গ্রেনেড হামলার বিষয়ে আপনারা সংসদে কোনো ঠিক তদ্রুপভাবে 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সরকার থেকে যদ্দূর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, অতটুকু উদ্যোগ এর বাইরে কোনো ব্যক্তি গ্রহণ করেছেন বলে মনে হয়নি। একটি এরকম ধরনের পৈশাচিক ঘটনা করার জন্য যে ধরনের সামগ্রিকগত উদ্যোগ রাজনৈতিক দল অথবা যারা ভিকটিম তাদের মধ্যে হয়েছিল, সেটাও হয়নি। আমি আবারও বলতে চাই, সরকারি প্রশাসনের যে সরকারি তদন্তক্রমের যে দুর্বলতা বা বাস্তবতা, এটা আমরা অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে জানি। মিস্টার চৌধুরী, আমাদের শ্রোতা বন্ধু বলছিলেন যে আপনারা সংসদে একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত আনেন। সংসদের নিন্দা প্রস্তাব এই ঘটনা নিয়ে আলোচনা হয় না, এই কথা কে বলেছে আপনাকে? নিন্দা প্রস্তাব আনেননি আপনারা? আমি বলতে চাই, এই নিন্দা প্রস্তাব উত্থাপনকারী কারা? নিন্দা প্রস্তাব তুলতে হয় একজনের, এবং যারা ভিকটিম তাদের থেকে নিন্দা প্রস্তাব আসার কথা ছিল। এই নিন্দা প্রস্তাব, যে নিন্দা প্রস্তাব এসেছিল, এটা নিয়ে আলোচনা হয় না, কে বলেছে? ঘন্টার পর ঘন্টা সংসদে গ্রেনেড হামলা নিয়ে বক্তব্য হয়েছে। এই বিষয়ে আপনার মতামত? যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনের শাসন, অপরাধ করলে তার শাস্তি হতে হবে।
বিগত জোট সরকার এই হামলার পিছনে ছিল প্রত্যক্ষভাবে। কারণ যে গ্রেনেড আর্জেন্ট গ্রেনেড মারা হয়েছিল, উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করলে আগামী 50 বছরের জন্য জোটের শাসন নিশ্চিত হয়ে যাবে। এই জন্য দেখেন 2004 সালের 21শে আগস্ট আঘাত হানা হলো, 22টা লোক মারা গেল, পরে 24 জন মারা গেছে। পরের দিন 22শে আগস্ট 2004 সালে ঢাকা সেন্ট্রাল জেলের ভিতরে আর্জেন্ট গ্রেনেড পাওয়া গেল। আর্জেন্ট গ্রেনেড কি পা আছে যে হেঁটে গেছে? কিন্তু আমরা জানতে চাইলাম যে জোট সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিনই মামলা চার্জশিট হলো না, বারবার আয়ু পরিবর্তন করলো, বিকজ দ্যাট গভর্নমেন্ট ওয়াজ ডিরেক্টলি ইনভলভ। প্রমাণ হলো এটা যে আর্জেন্ট গ্রেনেড সেন্ট্রাল জেল ইজ দ্য মোস্ট প্রোটেক্টেড অ্যান্ড রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে আর্জেন্ট গ্রেনেড কীভাবে গেল? এই জন্য সেদিনের সরকারকে জবাবদিহি করতে হবে। নো ওয়ে আউট। যারা ওই দিন আমাদের দায়িত্ব ছিল, আই ওয়াজ দেয়ার 21 আগস্টে, আমি শেখ হাসিনার পাশেই ছিলাম আওয়ামী লীগ অফিসের সামনে। সেখানে যারা আমাদেরকে অ্যাটাক করলো, ওই অ্যাটাককারীদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমাদের উপরে গ্রেনেড হলো, টিয়ার গ্যাস মারা হলো, টিয়ার গ্যাস মারা হলো, আলামতগুলিকে ধ্বংস করে দিল। ওই সরকারে একদিন চার্জশিট দিল না, জজমিয়া নাটক তৈরি করলো। তার মানে হলো দ্যাট গভর্নমেন্ট ওয়াজ ডাইরেক্টলি ইনভলভ, এবং আমাদের প্রোটেকশন যে পুলিশ ছিল তাদের মধ্যে এটা সকল। তাহলে এই যে দুই নেত্রীর বৈঠকের কথা বলা হচ্ছে, এটা পূর্ব সত্য নাই, পূর্ব সত্য আমি বলি না। হলে না, যুদ্ধ আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ কিন্তু শান্তি আছে। আলাপ আলোচনার বিরুদ্ধে আমরা নই, আমরা জানতে চাচ্ছি এজেন্ডাগুলো আগে ঠিক না করে এভাবে বসলে হিতে বিপরীত হবে, মানুষ হতাশ হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। এই ব্যাপারে আমার দ্বিমত আছে। উনি যে কথাগুলো বলেছেন, আমি বলতে গ্রেনেড হামলার ব্যাপারে আমরা সরকার, দল, এই দেশের জনগণ, জননেত্রী শেখ হাসিনা ও দেশের নেত্রী এই ব্যাপারে সবাই ইকুয়ালি কনসার্ন ছিল। তো মানে ওনারা ব্যাপারটাকে যেভাবে পলিটিক্যালাইজ করতে চেয়েছেন বা এখন চাচ্ছেন, মধ্যে দিয়ে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, যে সরকারের শপথ অনুষ্ঠানে ওনারা উপস্থিত ছিলেন, আমি মনে করি কোনো আপত্তি। ওনাদের আমলে যে তদন্তটা হয়েছে এটা তো নিরপেক্ষ হয়েছে না, এটা হয়নি। আমরা এই ঘটনার নিন্দা করি এবং এটার বিচার চাই। আপনাকে ধন্যবাদ মিস্টার চৌধুরী। পরের প্রশ্ন করছেন শারমিন আক্তার রূপা, তিনি পশ্চিম বাগিচা গাঁওয়ে থাকেন, কুমিল্লায়। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল রাজনীতির সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধ। এক্ষেত্রে তারা কতটুকু সফল বলে আপনারা মনে করছেন? আমি যাচ্ছি দিলনিসি মহসিনের কাছে, যে কি মনে করেন যে সরকার কতটা সফল হয়েছে এই দুই ক্ষেত্রে? আসলে তো এই সরকারের কাজ এগুলো ছিল না বলে আমরা বিশ্বাস করি। যেটা তার তো কাজ ছিল যে আমাদের একটা পরিবেশ সৃষ্টি করা, যেটা একটা গণতান্ত্রিক সরকার কিভাবে আসবে সেটাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু তা দেখা গেল যে তারা তাদের লক্ষ্য থেকে সরে গিয়ে অন্যদিকে কাজটি করে এগুলোকে আরও হজবরল করেছেই বলে আমার বিশ্বাস, আমার মনে হয় যে এটা কোনো সিস্টেমিক ওয়েতে কোনো কিছু হয়নি। তাহলে এই দুটো ক্ষেত্রে সরকার সফল হতে পারেনি বলে? না, সফল হতে পারেনি। আপনাকে ধন্যবাদ। মিস্টার রেদওয়ান আহমেদ, এখন যখন যে সরকারে থাকে তারা সবাই চায় যে দেশে দুর্নীতি না হোক, দেশ দুর্নীতিমুক্ত হোক, এবং দুর্নীতিমুক্ত অবস্থায়, সর্বস্তর থেকে দুর্নীতিমুক্ত অবস্থায় একটা দেশ সুন্দরভাবে পরিচালিত হোক। তবে দুর্নীতি আপনার আমেরিকা থেকে আরম্ভ করে বিশ্বের যত উন্নত দেশ আছে বা উন্নয়নশীল অনুন্নত দেশ আছে, সব দেশেই দুর্নীতি আছে এবং সেটার প্রতিরোধ করা সম্ভব, চেষ্টা চলে প্রতিরোধ করতে। তবে এই তত্ত্বাবধায়ক সরকার আমলে এই দুর্নীতি প্রতিরোধের নামে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে তাদের কি বলে মনোভাব এবং দৃঢ়তার যথেষ্ট অভাব আছে। কারণ তাদের যে এজেন্ডা, সাংবিধানিক যে এজেন্ডা একটা তত্ত্বাবধায়ক সরকারের, একটা নির্ধারিত সময়ের জন্য তারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে ভোটার লিস্ট সহ নির্বাচনী কার্যক্রম শেষ করে তারা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেবে, এগুলোর বাইরেও তারা অনেক কাজ করতে গিয়ে আসলে লেজে গোবরে করে ফেলেছেন। আর ওই যে আমাদের শ্রোতা বন্ধু যে প্রশ্নের প্রথম অংশটি, যে রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তারা কতটুকু সফল? রাজনৈতিক সংস্কার ইট ইজ এ প্রসেস। একটা রাজনৈতিক দলের গঠন, তার মধ্যকার সংস্কার, এটাই রাজনৈতিক দলের ভিতরেই সম্ভব। কেউ জোর করে কোনো সংস্কারী ফর্মুলা দিয়ে সংস্কার ত্বরান্বিত করতে পারবে না। আপনাদের দল তো রাজনৈতিক সংস্কারের কথা বলেছে এবং দুর্নীতি, না আমরাও বলছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করার জন্য বলছি এবং সংস্কারের কথা বলছি। একটা দলের ভিতরে তার নিজের দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে, লিডারশিপ সিলেকশনের ব্যাপারে গণতন্ত্র থাকতে হবে, ক্যান্ডিডেট সিলেকশনের ব্যাপারে ডেমোক্রেসি থাকতে হবে, এবং সততা এবং নিষ্ঠার সাথে দল পরিচালনার জন্য দলের উদ্দেশ্য থাকতে হবে। এই যে দলীয় সংস্কারগুলো, সেই দলীয় সংস্কারগুলো দলের মাধ্যমেই
করা সম্ভব। কেউ ডাইরেকশন দিয়ে দলের সংস্কার ত্বরান্বিত করতে পারবে না। আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে দর্শক শ্রোতা বন্ধু মতামত শোনা যাক। পিছন দিকে যাচ্ছি, আপনি কালো স্ট্রাইপ শার্ট। সংস্কার বর্তমানে একটা বিশেষ আলোচ্য শব্দ, বিশেষ করে বিএনপি অঙ্গ সংগঠন দলগুলোর জন্য একটা বিশেষ করে প্রযোজ্য। তো আমি ডিরেক্ট মনোলোক চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন রাখবো, আপনারা যারা সরাসরি সংস্কারের সাথে সম্পৃক্ত ছিলেন, বর্তমানে বেগম জিয়া মুক্ত হওয়ার পর আপনাদের অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ। এই পেছন থেকে কেউ আছেন? আপনি শাড়ি পরা। সংস্কারের প্রশ্ন উঠেছে, আসলে রাজনীতিবিদরাই তাদের দলের মধ্যে কখনো যে ইলেকশনের যে প্রথাটা ছিল সেটাকে ভেঙে সিলেকশন করেছেন, সর্বশেষ করেছেন কারেকশান, যার কারণেই আজকে সংস্কারের প্রশ্ন এসেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট নীতি, আপনারা যারা রাজনীতিবিদরা এখানে বসে এসেছেন তারা হচ্ছেন রাজনীতিবিদ, নীতির রাজা। রাজনীতিকে যদি বলা হয় নীতির রাজা, সেখানেই তো আপনাদের যে দুর্নীতি, যে চারদিকে যে ছায়া প্রশাখা মেলেছে, যার কারণেই আমরা মনে করি সংস্কার কোন দিক থেকে কেয়ারটেকার সরকার করবে সেটাই তারা বুঝে পাচ্ছে না। সেই জায়গাতে যেভাবে এখন আবার সবাই ছাড়া পাচ্ছে, সেখানে অদূর ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে ঠেকব। এখানে শুরুতেই দেখলাম একজনকে ধরে উঠলেন, জানি না শেষ পর্যন্ত আবার গলাগলি করে নামবেন কিনা। আপনাকে ধন্যবাদ। এইদিকে হাত তুলেছিলেন আপনি, চশমা পরা। এই বিষয় যে এই দুটো ক্ষেত্রে সরকার ঠিক কতখানি সফল হয়েছে? প্রত্যেক দলে আওয়ামী লীগ এবং বিএনপিতে সংস্কার করা দরকার, এবং প্রকৃত গণতন্ত্র যদি চর্চা করা হতো তাহলে আগে দলীয় গণতন্ত্র নিশ্চিত করা হোক, এর ফলে দেশের উন্নতি করা হবে। যদি দলীয় গণতন্ত্র না থাকে তাহলে দেশ এবং জাতির কোনোদিন উন্নতি হবে না। আপনাকে ধন্যবাদ। গণতন্ত্র আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছেন পেছনে। সংস্কারে শতভাগ ব্যর্থ, আর এই সংস্কারে ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে আপনার সরকার সংস্কার করতে গিয়ে রাজনীতিতে সৎকার্য করা মানে একদম নির্মূল করার কার্যক্রম গ্রহণ করেছে। আর এই সরকারের আমলে আপনার যেটা আপনার সফলভাবে হয়েছে সেটা হচ্ছে যে আগে দুর্নীতিটা ছিল দৃশ্যমান, এই সরকারের আমলে স্থূল এবং সূক্ষ্ম দুর্নীতিটা আপনার হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমি আরেকটা মন্তব্য নিচ্ছি, প্রথম সারি। তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারে তত্ত্বাবধায়ক সরকার 100% ব্যর্থ। যে দেশে দুই নেত্রীর মুখ দেখাদেখি বন্ধ, তারা কিভাবে আলোচনায় বসবেন? আর সংস্কার একটি কন্টিনিউয়াস প্রসেস, সব জায়গায় সংস্কার করতে হবে। সংস্কার যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সেবামূলক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, সব জায়গায় সংস্কার প্রয়োজন। মান্ধাতা আমলের একটা ধ্যান ধারণা ইগো নিয়ে পড়ে থাকলে দেশ উন্নতি করতে পারবে না বলে আমার বিশ্বাস। আপনাকে ধন্যবাদ। প্যানেলে ফিরে আসছি, মিস্টার মনিরুল হক চৌধুরী, কি আপনার মতামত কি সংস্কারের ব্যাপারে? সংস্কার কন্টিনিউয়াস প্রসেস, যেটা রেদওয়ান বলেছে, সংস্কার কাউকে চাপিয়ে দিয়ে করার কোনো প্রশ্ন নেই। সনাতনী ধারার যে পরিবর্তন, সেই পরিবর্তন করার প্রশ্নে আমাদের নেত্রীও একই কথা বলেছেন, দলে সংস্কার হবে এবং এর পদ্ধতির পরিবর্তন হবে, এবং সেই ব্যাপারে উনি কারাগারে বসে পরিকল্পনা করছেন। একই কথা আওয়ামী লীগ নেত্রীর তরফ থেকেও আসছে, এইগুলা করবে নেত্রী, দল, কর্মী সবাইকে মিলে। সংস্কার যার যার দলের থেকেই করে আসবে, এবং এই বিগত দিনের 36 বছরের রাজনীতিতে যদি আমরা কিছু শিখে থাকি, এইটার নিশ্চয়ই একটা প্রতিফলন আগামী দিনের রাজনীতিতে আসবে বলে অন্তত আমরা বিশ্বাস করি এবং আশাবাদী। তৃতীয় প্রশ্ন হলো, যেটা বলেছে সরকারের সফলতা, এটা সত্য। সরকার ক্যানভাস অনেক বড় করে ফেলেছে, টার্গেটের থেকে অনেক দূরে লম্বা সূচিতে যাওয়ার কারণে, এবং ধীরে ধীরে দেশের অর্থনৈতিক অবস্থার কারণে জনগণের সাথে সম্পর্ক দূরে চলে যাওয়ার কারণে আলটিমেটলি তারা কোথায় যেতে চেয়েছিল, সফল ব্যর্থ বলবো কী করে? হোয়াট দে ওয়ান্টেড টু ডু, দেয়ার ওয়াজ নো মিশন ওয়াজ ইভেন ডিক্লার্ড অর সেড। সুতরাং যেহেতু রেজাল্ট নাই, সেটাকে ব্যর্থ বলতে বাধ্য। আপনাকে ধন্যবাদ, মিস্টার আব্দুল মতিন খসরু। এই সরকারটার নাম হলো অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার। তার সাংবিধানিক একমাত্র দায়িত্ব হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন 90 দিনের মধ্যে সম্পন্ন করা। এটা আমাদের সংবিধানের 123(3) অনুচ্ছেদে বলা আছে। এর বাইরে কোনো কাজ করার সাংবিধানিক একতার বর্তমান সরকারের যদিও নাই। আমাদের দেশে দীর্ঘদিনে সুস্থ রাজনীতির সংস্কৃতির অনুপস্থিতির কারণে দুর্নীতি, দুর্বৃত্তপনা, সন্ত্রাস একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছিল। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে যে ক্রুসেড এগেইনস্ট কারাপশন শুরু করেছিল, সেটার পিছনে এই দেশের 15 কোটি মানুষের সর্বান্তকরণিক সমর্থন ছিল। কিন্তু এই সমর্থন থাকার পরও এটা ব্যর্থতায় পর্যবেসিত হলে সরকার কিন্তু ব্যর্থ হবে না।
আমরা জাতি ব্যর্থ হয়ে যাব। এই জন্য সমাজের সুশাসন, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, এটাকে চালিয়ে যেতে হবে। নির্বাচনের পরে যে পরবর্তী নির্বাচিত সরকার আসবে তাদেরকেও করতে হবে। কিন্তু এই সরকার ব্যর্থ হলো কেন? তার দুই একটা কারণ দেখেন। হাইকোর্টে প্রতিদিন শত শত দুর্নীতির মামলা, যারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুণ্ঠন করেছে, তাদের বিরুদ্ধে প্রমাণিত টেকনিক্যাল কারণে মামলা স্টে হয়ে যাচ্ছে। কি যে কোনো মামলা এফআইআর দায়ের করার সময়, চার্জশিট দাখিল করার সময় আপনার কগনিজেন্স দেওয়ার আগে স্যাংশন লাগবে, অনুমোদন নিতে হবে, দুর্নীতি দমন কমিশন দেবে। 60 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, 90 দিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত করতে হবে, কিন্তু দুর্নীতি দমন কমিশন করছে না। এমন অনেক শীর্ষ দুর্নীতিবাদ আছে যাদের বিরুদ্ধে 13টা-14টা মামলা হয়েছে গত 2 বছরে, একটা মামলায় চার্জশিট দেয় নাই, কিন্তু দেখাচ্ছে যে আমরা উই আর ডুইং। করাপশন আমাদের দেশটাকে ধ্বংস করে দিল। সরকার তাহলে এখন পর্যন্ত সফল হয়েছে বলতে চাইছেন আপনি? তারা কাজ করতেছে, আগামী 3 মাসের মধ্যে তারা করুক, আমরা সবাই সমর্থন করব। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন নুরুর রহমান মাহমুদ তানিম, মনোহরপুরে থাকেন। প্যানেলের কাছে আমার প্রশ্ন, 111-এর পট পরিবর্তনের পরে সন্দেহভাজন দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার অভিযান চলাকালীনই একটা পর্যায়ে দেখলাম গভর্নমেন্ট ইউটার্ন নিল এবং গ্রেপ্তারকৃতরা একে একে জামিনে ছাড়া পেয়ে গেল। আজকে তো জামিনের উৎসব চলছে। এই যদি হবে তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অর্থনৈতিক বিপর্যস্ত পরিবেশে এই দুরবস্থার শিকার বাংলার জনগণ কেন হলো? তাহলে জনগণ কি আসলে সবারই টার্গেট? অরাজনৈতিক, রাজনৈতিক সব সরকারেরই টার্গেট জনগণ কিনা? আজকে প্যানেলের কাছে আমার এই প্রশ্ন। মিস্টার মাহমুদ, এই বিষয়ে আপনার কি মনে হয় যে সরকার জনগণকে কি টার্গেট করেছে? আমার যেটা মনে হয় আমি স্পষ্টভাবে এখানে বলতে পারি, সেটা হলো জনগণের সেবা করার কথা বলে রাজনৈতিক অরাজনৈতিক যে সরকাররাই ক্ষমতায় আসে না কেন, একটা পর্যায়ে আমরা জনগণ হতাশ হয়ে দেখি যে তাদের কোনো পদক্ষেপই জনগণের পক্ষে যাচ্ছে না এবং জনগণের কথাও তারা ভাবছে না। অরাজনৈতিক সরকার তাদের নিজস্ব ইমেজ ডেভেলপ করার জন্য জনগণকে বলি দিয়ে হলেও, জনগণের ভবিষ্যৎ ধ্বংস করে হলেও তাদের ইমেজকে বাড়ানোর চেষ্টা করে। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। মিস্টার রেদওয়ান আহমেদ, জনগণ কি সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে যেমনটি আমাদের শ্রোতা বন্ধু বলছিলেন? বাংলাদেশের এই যে সংবিধানের যে বিধান আছে, এই সংবিধানেই আমাদের এই দেশ পরিচালনার জন্য কিতাব। এখন এই দেশ পরিচালনার জন্য এই কিতাবের মৌলিক কোনো বিধান স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে ইমার্জেন্সির আদেশ বলে সংশোধন করা বা সুপারসিড করা যায় না। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের এই জরুরি আইন জারি করার পরে এখানে এটার মৌলিক কিছু বিষয় তারা সুপারসিড করেছে, যেটা তারা করতে পারে না। যেমন একজন লোক যদি মার্ডার করে, সেই খুনের আসামিকেও জামিন দেওয়ার বিধান আছে। আদালত যদি চায় তাহলে তাদেরকে জামিন দিতে পারবে। কিন্তু তারা একটা আইন করলেন যে জরুরি আইন বিধিমালায় যাকে গ্রেপ্তার করা হবে তার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া যাবে না। তারপরে বিচার শেষ হলো, এপিলেট কোর্টে 3 মাসের মধ্যে তার বিচার, এই যে এপিল নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত তাকে জামিন দেওয়া যাবে না। তারপরে আদালতের একটা ইনহেরেন্ট রাইট আছে, আপনার ক্রিমিনাল প্রসিডিউর কোডের 561-এতে কোর্টের একটা ইনহেরেন্ট রাইট আছে, আদালত যদি মনে করে তাহলে একটা লোককে জামিন দিতে পারবে বা যে কোনো রকমের নির্দেশ দিতে পারবে। তো সরকার এই সমস্ত অসাংবিধানিক কাজগুলো করার ফলশ্রুতিতে আজকে আপনার জামিনের হিড়িক লেগেছে। কারণ একটা খুনের আসামি যদি জামিন পেতে পারে, একটা রেপ করে একটা লোক যদি জামিন পেতে পারে, অ্যাবডাকশনের দায়ে যদি একটা লোক জামিন পেতে পারে, তার মানে কি তাহলে আসলে এই যে আমাদের দর্শক শ্রোতা বন্ধু যে প্রশ্ন করলেন যে জনগণ সরকারের লক্ষ্যবস্তু বা টার্গেটে পরিণত হয়েছে কিনা? না, আমার কথা হলো জনগণ সরকারের টার্গেটে পরিণত হয়েছে আমি সেটা বলবো না। কারণ হলো যারা যখন সরকারে থাকে সবাই চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, দেশের মানুষ সুন্দর সুস্থভাবে চলুক। আপনার হ্যাঁ, যেটা তারা করতে পারে নাই, করতে পারার জন্য কতগুলো মৌলিক জিনিস লাগে। আমরা 300 জন সংসদ সদস্য নির্বাচিত হই, মহিলাদের থেকে আমরা 30 জন সংসদ সদস্য নির্বাচিত করি, সমস্ত টায়ারে জনগণের প্রতিনিধি থাকে, মানুষের দুঃখ দুর্দশা শোনার জন্য জনপ্রতিনিধিদের কাছে সাধারণ মানুষ দৌড়ে যায়, তাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা দীক্ষা, দুরবস্থা, সুঅবস্থা সব কিছু অবহিত করার জন্য জনপ্রতিনিধিদের কাছে গিয়ে তারা আশ্রয় পায়, সহযোগিতা পায়। কিন্তু একটা দেশে যখন গণতন্ত্র থাকে না, যখন রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে নেতৃত্ব থাকে না, তখন যারা এই 10-12 জন ক্ষমতায় বসে থাকেন আর যারা সরকারি আমলা বা অন্য চাকরির আমলা আছেন,
তারা চাইলেই কিন্তু সমস্ত সমস্যা সামলানোটা কঠিন হয়ে পড়ে। সামলানোটা আপনাকে কঠিন হয়ে ধন্যবাদ পড়ে। আপনাকে ধন্যবাদ মিস্টার মনিরুল হক চৌধুরী। প্রশ্নকর্তা যে কনসার্নটা করেছে এটা তার এই ব্যাপারে উদ্গ্রীব হওয়া স্বাভাবিক, কারণ আমরা যারাই যখন সরকার যাক, রাজনৈতিক কি অরাজনৈতিক, আমরা যা ওয়াদা করি এর কাছাকাছি সেবা জনগণকে প্রদানে ব্যর্থ হই। সেই কারণ থেকেই হয়তো তার এই কনসার্ন। রেদওয়ান সাহেব যেটা বলেছে সঠিক, সব সরকারই ভালো করতে চায়। ভালো করার জন্য শুধু ইচ্ছা থাকলেই হবে না, যোগ্যতা থাকতে হবে, সেই সম্পর্ক থাকতে হবে, সেই মানসিকও থাকতে হবে। এবং সেটার অভাব রয়েছে মনে করছেন আমি আপনি বর্তমান সরকারের ব্যক্তিগতভাবে ব্যাপারে? মনে করি তাদের সেই কাঠামো, সেই দায়িত্ব, সেই পরিধিতেই পড়ে না। সাবেক আইনমন্ত্রী খসরু সাহেব বলেছেন তত্ত্বাবধায়ক পাওয়ার্স, ফাংশন অ্যান্ড জুরিডিকশনস, এই রেঞ্জের বাইরে যখন গেছে তখন এটা তো ওই ক্ষমতা ওই তত কাবার হবে না, কাঁঠাল দিয়ে আমসত্ব হবে না। তত্ত্বাবধায়ক সরকারের কাজটাই করতে হবে এক। আর সরকারি ব্যর্থতা সফলে যেটা বলছেন, তবে একটা জিনিস হয়েছে সেটা অর্জন, সেটা আই এম শিওর, আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ সিটিজেন মনে করি 1/11 এর আগের অবস্থা পরবর্তী রাজনীতিতে খুব সম্ভবত আসবে না। মিস্টার চৌধুরী, আপনি সদিচ্ছার কথা বলছেন যে সব সরকারই চায় জনগণের উপকার করতে, কিন্তু আমাদের দর্শক শ্রোতা বন্ধু যে প্রশ্ন করেছেন আমি যতটুকু বুঝতে পারছি যে সবগুলো সরকারি মানে জনগণ তাদের যেসব পলিসি স্বাধীন বাংলাদেশে কোনো দলের সরকারই এই মানসিকতা নিয়ে ক্ষমতা যায়নি। তাদের কার্যক্রমের ফলে প্রত্যেকে। তবে একটি কথা সত্য, ওর প্রশ্নকর্তার ফ্রাস্ট্রেশনের কারণে এই সরকার যে পরিমাণ সমর্থন পেয়েছিল যে কোনো কারণে হোক, এটা হতে পারে রাজনীতিবিদদের ব্যর্থতার জন্য, দেশের অবস্থার জন্য, সেই ব্যর্থতা নিয়ে অ্যাচিভমেন্ট আরও অনেক বেশি হতে পারত। আপনাকে ধন্যবাদ। আপনাদের মতামত শোনা যাক। প্রথম সারি। রাজনীতিবিদরা যেভাবে তাদের নেত্রী মুক্তির জন্য বিভিন্ন আন্দোলন করছে, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের জন্য সেভাবে কি কিছু করছে? আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছিলেন সাদা শার্ট। ওনারা বলছেন যে রাজনৈতিক যে দ্রব্যমূল্য বাড়ার পেছনে যে আমরা জনগণই ধোঁকা খাচ্ছি সবসময়, কিন্তু রাজনীতি যারা করে তারা কখনোই জনগণের যে দ্রব্যমূল্য বাড়ে, জনগণ কষ্ট পায়, ওটা কোনো সময় কোনো সরকার এ পর্যন্ত চায় নাই। আমার মনে হয় না যে ভবিষ্যতেও চাবে। আপনাকে ধন্যবাদ মতামতের জন্য। আপনি হাত তুলেছিলেন চশমা পরা। প্রসঙ্গক্রমে দ্রব্যমূল্যের প্রসঙ্গটি এসেছে, যেহেতু আমি দ্রব্যমূল্য প্রসঙ্গে একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো যে বিগত রাজনৈতিক সরকারের আমলে একটা বিষয় খুব বহুল আলোচিত হয়েছে, সেটা হলো সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেটগুলোকে বলা হতো রাজনৈতিক, যেটাকে মানে পলিটিক্যাল র্যান্ট সিকার বলা হতো। বর্তমানে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে দ্রব্যমূল্যের যেই পাগলা ঘোড়ার দাবরানি দেখেছি, এক্ষেত্রে কোন সিন্ডিকেট কাজ করেছে এই বিষয়ে আমি জানতে চাই। কিন্তু সরকার তো চেষ্টা করেছে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এবং তার জন্য তার নানা ধরনের প্রচেষ্টাও চালিয়েছে। এই বিষয়ে আমি আবার বলতে চাই যে চেষ্টা, আগে জনাব মনিরুল হক চৌধুরী সাহেব বলেছেন যে সব সরকারই জনগণের কল্যাণের চেষ্টা করে থাকে, সেই ক্ষেত্রে যোগ্যতার কিছু অভাব থাকে। আমি ধরে নিলাম সেই যোগ্যতার অভাব আছে, হয়তো রাজনৈতিক সরকারের যোগ্যতার অভাব ছিল, এই সরকারও তাহলে যোগ্যতার অভাব আছে। তাহলে পলিটিক্যাল র্যান্ট সিকাররাই সিন্ডিকেট বানিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, এই কথাটা কি মিথ্যা প্রতিমান হয় কিনা? আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নের জবাবটা যে উল্লেখ করে আপনি খেয়াল করেছে, এখানে একটা কথা বলেছে রাজনীতিবিদরা সিন্ডিকেট গঠন করে। আপনারা দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সরকার সস্তা খাওয়াইতে পারে নাই, জোট সরকার সস্তা খাওয়াইতে পারে নাই, তো এখন সস্তা খাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মিস্টার আব্দুল মতিন খসরু, একটা জিনিস আমাদের স্মরণ রাখতে হবে, এটা কিন্তু রেগুলার গভর্নমেন্ট না, এটা হলো একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। 90 দিনের জন্য এসেছিল একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এটা এই সরকারের আপনার ওইগুলি দায়িত্ব না। তো আমি একটা কথা বলতে পারি, বিগত 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমাদের সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে ছিল, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। এখন যেটা হয়েছে, 10 জন মানুষ সরকার চালাচ্ছে, তাদের যেই কাজ, এই কাজের বাইরে অন্য কাজে তারা হাত দিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। এই সরকার কিন্তু আমাদের এনিমি না, প্রতিপক্ষ না। আমরা চেয়েছিলাম সরকারকে কোঅপারেট করে আমাদের দেশে একটা সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, সুস্থ গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। তারা
পার্লামেন্টে বসে দুর্নীতি আলোচনা করতে পারবে, অনেক ডিসকাশন করতে হবে অ্যাক্রস দ্য টেবল। কিন্তু এখন আজকে যে কথা বলা হচ্ছে, যেটা বলা হলো যে জনগণ রাজনৈতিক দলগুলোর টার্গেট হলো মঙ্গল করার জন্য। প্রশ্নকর্তা সবগুলো সরকারের কথাই কিন্তু বলেছে। আপনি যদি প্রশ্নটা খেয়াল করে থাকেন, তিনি কিন্তু সাকসেসিভ গভর্নমেন্টস যেগুলো আগের সরকার এখনকার সরকার সব মিলিয়ে কিন্তু বলেছেন যে উনি দুর্নীতির কথা বলেছেন, যেটি আগের সরকারের সময় দুর্নীতি হয়েছে বলে আমরা শুনেছি। অর্থনৈতিক সমস্যার কথা সব সরকারের সময় ছিল। তার মূল প্রশ্ন হচ্ছে সবগুলো সরকারের সময় কি জনগণ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে সরকারের? এটা দুইভাবে এটা আলোচনা করা যায়। লক্ষ্যবস্তু কি দৃষ্টিকোণ থেকে? লক্ষ্যবস্তু তো অবশ্যই লক্ষ্যবস্তু মঙ্গল করার জন্য। জনগণ তো আর নির্বাচিত সরকারের শত্রু না। তো কিছু সংখ্যক আপনার রাজনৈতিক বিরোধী মনোভাবাপন্ন লোক আছে, তাদের অধিকার আছে বলার যে সব সরকারের শত্রু হলো জনগণ। এটা কারেক্ট না। পিপল আর দ্য মাস্টার্স অফ দিস কান্ট্রি। জনগণ হলো এই দেশের জনগণের, এই দেশটার মালিক, প্রভু। সুতরাং তাদের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় থাকতে পারে না। আপনাকে ধন্যবাদ। দিলনাশিব মহসিন। রাজনীতিবিদদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা আজকে এখানে এসেছি, এবং যদিও ওনারা বলছেন মঙ্গলের কথা, যে ওনারা এখানে আমাদের যারা উপস্থিত রাজনীতিবিদরা বলছেন, কিন্তু আমরা আসলে আমি আমাদের যে শ্রোতা বলেছেন, আমার মনে হয় এটাই সঠিক। আমরা সবসময়ই ওই পাটাপুতার মরিচের অবস্থানেই জনগণ রয়েছে। আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন মুক্তা পাল, জোরপুকুর পাড়ে থাকেন। শিক্ষাঙ্গনে বর্তমান আসন সংকট দূরীকরণ করার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? সম্প্রতি এইচএসসি রেজাল্ট বেরিয়েছে, আমরা সবাই দেখেছি, এবং আমরা জানতে পেরেছি যে প্রচুর ছেলে মেয়ে যারা উচ্চশিক্ষা নিতে চান তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন। বোধ করি প্রশ্নটি সেখান থেকে এসছে। দিলনাসিম মহসিন, কি মনে হয় যে কি ধরনের ব্যবস্থা আসলে থাকা উচিত? আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাতে মানে বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। মানে কোথাও সার্বজনীন শিক্ষা বলতে যেটা বুঝি, একটা পর্যায় পর্যন্ত সেরকম একটি শিক্ষা ব্যবস্থা থাকা উচিত। আমরা দেখেছি অনেকবার শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু কোনো একটা চূড়ান্ত জায়গায় ওনারা যেতে পারেননি। তো আমাদের এখনও যেই অবস্থাটা আছে, এই যে আমাদের গ্রেডিং সিস্টেম বা যেগুলো আসছে, আমরা দেখা যাচ্ছে বারে বারেই একটা পরিবর্তন আসে। রেজাল্টের সময়ই একটা নতুন করে পলিসি নিচ্ছে গভর্নমেন্ট, তাতে করে আমাদের পরবর্তী কি হবে সেইখানেও আমরা কিন্তু আটকে যাচ্ছি। যদি এটা একটা থাকে, যে চূড়ান্ত সিদ্ধান্ত থাকে যে এইভাবে যাবে এবং এরপর তখন পরেই একটা অর্জনটা সম্ভব হবে। তারা পাশ করলেন, কিন্তু মানে উচ্চশিক্ষার জন্য যে পরিমাণ, যে সংখ্যক আসন থাকা উচিত সেই সংখ্যক নেই। তাহলে সেই সংকট দূর করার জন্য কি করা যেতে পারে? সেইটি করার জন্য তো আমাদের সরকারকেই মানে একটা লং টার্ম বড় একটি বৃহৎ পরিকল্পনা নিতে হবে, যেন আমাদের পরবর্তীতে আমাদের ছেলেমেয়েরা তাদের পড়াশোনা যেতে পারে। এটা এখন আমাদের যেহেতু জনসংখ্যা বেড়েছে, জেলাগুলোতে আরও উপরে মানে ইউনিভার্সিটি লেভেল আরও বেশি করে স্থাপন করতে হবে, কলেজগুলো আরও বেশি করে স্থাপন করতে হবে, সেই চিন্তাভাবনা সরকারকে নিতে হবে। এবং সাধারণ পাবলিককেও উদ্বুদ্ধ করতে পারে যে এখন যেমন পাবলিক সেক্টর ডেভেলপ করছে, সেইটি যেন তবে নিয়ন্ত্রিত। আপনাকে ধন্যবাদ। মিস্টার রেদওয়ান আহমেদ, তিনি যে কথা বললেন যে বিভিন্ন সময় শিক্ষানীতি প্রণয়ন, ওই সমস্ত শিক্ষানীতির আলোকে তো এক এক সময় এক এক সিদ্ধান্ত হয়, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টাও একরকম একটা পলিসির কথা বললেন। তবে ছেলে মেয়েদের লেখাপড়ার দিকে উৎসাহ বেড়েছে, তবে আমাদের দেশে তো শিক্ষা প্রতিষ্ঠানের কমতি নেই। উচ্চশিক্ষার জন্য অনেক প্রতিষ্ঠান আছে, সংকট রয়েছে, আসন সংকট ইউনিভার্সিটিগুলোতে রয়েছে, বা আপনার বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংকট রয়েছে। তবে মার্কসের উপরে ভিত্তি করে ভর্তিটা আমার মনে হয় প্রশংসনীয় একটা উদ্যোগ। একটি প্রক্রিয়ার কথা বলছি, কিন্তু এই মুহূর্তে তো আসনই নেই, তাহলে কি করবে? না, আসন ধরেন ইন অর্ডার অফ মেরিট ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হওয়ার যোগ্য, তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি না হইতে পারলে চিটাগং ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে যাবে। সর্বশেষ কোথাও যদি ভর্তি না হতে পারে তাহলে কি করা যাবে? কোথাও ভর্তি না হইতে পারলে ভিক্টোরিয়া কলেজে আসবে, ভিক্টোরিয়া কলেজে ভর্তি না হইতে পারলে যথেষ্ট, তাহলে কি করা হবে? রেদওয়ান আহমেদ কলেজে যাবে, সেখানেও শেষ হয়ে গেছে, তাহলে কি করবে? আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে দর্শক শ্রোতা বন্ধু আপনাদের মতামত নেওয়া যাক। আপনি হাত তুলেছিলেন প্রথম সারি। ভৌগোলিক দিক থেকে, ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশ যে অবস্থান আসছে, প্রত্যেক সরকারে আমরা দেখা যায় যে প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়, কিন্তু আমরা যেই ভয়ভীতি থেকে প্রতিরক্ষা বাজেট প্রথম প্রায়োরিটি দেওয়া হয়, আমার মনে হয় যে এই অবস্থা বাংলাদেশে কেউ আক্রমণ করলেও তাদের ভয় আমরা থাকি, বাংলাদেশ খুব বেশি কিছু করতে পারবে না। তো আমার মনে হয় যে প্রতিরক্ষা বাজেটটা একটু কমিয়ে যদি আমরা শিক্ষা বাজেটটা বাড়াই,
এবং শিক্ষা বাজেট বাড়ানো মানে যে এই জেলায় জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে কলেজগুলোকে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, আসন সংখ্যা বাড়ানো, কোনো কোনো ক্ষেত্রে আমরা ইচ্ছে হলে উচ্চশিক্ষাটাকে আমরা দুই শিফট চালু করতে পারি। আমার মনে হয় এটাই খুব এসেনশিয়াল আর কি, এবং এটা হলে পরেই করা আপনাকে সম্ভব। ধন্যবাদ। আপনি কমলা পোলো শার্ট। এই বর্তমান যে স্কুলগুলো থেকে আমরা পাশ করে বের হচ্ছি, এই স্কুলগুলোতে যদি আমরা ইন্টারমিডিয়েট চালু করি, আমরা ডাবল শিফট করি, তাহলে মনে হয় আমাদের আসন সংখ্যাটা মোটামুটি কিছুটা ইয়ে হবে, ফুলফিল হবে। আপনাকে ধন্যবাদ। একেবারে শেষ সারিতে হাত তুলেছেন। আমার মনে হয় আমাদের দেশে কর্মমুখী শিক্ষা ব্যবস্থাটা যদি চালু হয়, তাহলে আমার মনে হয় একদিক থেকে বোধহয় একটা কর্মমুখী মানুষ সৃষ্টি হবে। আর শিক্ষা ব্যবস্থাটা 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত যদি আমরা আমাদের এই একটা স্তর নির্ধারণ করি, আর 9ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তাহলে হয়তো ভর্তির যে সমস্যাটা আছে আমার মনে হয় সেদিক থেকে অনেকাংশে লাঘব হবে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আপনি? আমরা দেখি সব সময় বড়লোকের যে ছেলেমেয়েরা ওরা অনেক ভালো ভালো কলেজ স্কুলে ওরা সুবিধা পায়, কিন্তু এই যে গরিবের ছেলেমেয়েরা ওরা অনেক মেধাবী থাকে, কিন্তু তাদের এই যে লেখাপড়ার সুযোগ সুবিধা তারা এখন কিন্তু পাচ্ছে না। তারা ঢাকা শহর পর্যন্ত গিয়ে ওরা পড়ালেখার জন্য যে সমস্ত খরচ ব্যয় করা সেটা পাচ্ছে না। সেজন্য আমার একটা অনুরোধ, আমরা যদি জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে ভালো ভালো কলেজ দিতে পারি এবং সেখানে সেরকম মানসম্মত টিচার দিতে পারি, তাহলে মনে হয় অনেকটা উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ। প্যানেলে ফিরে আসছি। মিস্টার আব্দুল মতিন খসরু, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের দেশের আসন সংকট মূল প্রশ্ন ছিল। আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য মানসম্পন্ন শিক্ষার প্রয়োজন। আমরা ধন্যবাদ জানাই, এবার এসএসসি পরীক্ষায় আমাদের অনেক ছেলেমেয়েরা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, কিন্তু তাদের কোথায় ভর্তি হবে ব্যবস্থা নাই। এই জন্য অনতিবিলম্বে অধিক সংখ্যক দেশের বিভিন্ন জেলায় আরও অধিকতর বিশ্ববিদ্যালয়, মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রয়োজন, ডাবল শিফট ইন্ট্রোডিউস করার প্রয়োজন, এবং আমাদের এই যে প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, এটা শ্রীলঙ্কা, ভারত প্রতিবেশী দেশের তুলনায় অনেক নিম্নমানের। আমাদের একটা কন্টিনিউয়াস পার্মানেন্ট শিক্ষা কমিশন থাকা প্রয়োজন, যারা সাজেস্ট করবে কি করে যুগোপযোগী শিক্ষা প্রদান করা যায়। আপনি যে প্রশ্ন করলেন সেটার জন্য বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াবে কোথায়? আসন থাকলে তো। এই জন্য উই নিড টু এস্টাবলিশ মাচ মোর ইউনিভার্সিটিস, যেটা বর্তমান সরকার কিছু স্টেপ নিয়েছে, এটা অপ্রতুল হবে। এই জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপে শুধু সরকারের আগে আসতে হবে না, আমাদের বেসরকারি খাত থেকে। বন্ধু বলছিলেন যে তার পরামর্শ হচ্ছে যে প্রতিরক্ষা বাজেটে কাটছাট করে শিক্ষা বাজেট বাড়ানো। এইটাও আলোচনা, এটা আলোচনার দাবি রাখে। ভালো পরামর্শ, গুড সাজেশন, এটা আলোচনার দাবি রাখে। আপনাকে ধন্যবাদ। এটা এক প্রশ্ন জবাব দেওয়া যাবে না, এটা আলোচনার দাবি রাখে ইন দ্য পার্লামেন্ট। এটা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব না। তো আজকে আমাদের উই ওয়ান্ট টু এস্টাবলিশ মাচ মোর ইউনিভার্সিটিজ। শ্রীলঙ্কা যেটা 100% শিক্ষিত। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মিস্টার মনিরুল হক চৌধুরী। যে কোনো কারণে হোক স্বাধীনতার পরে আমরা পরিকল্পিতভাবে আমাদের শিক্ষার্থী, শিক্ষা উপকরণ একটা সমন্বয় করতে পারিনি। কোনো সময় শিক্ষক আছে, ছাত্র নাই, কোনো সময় উপকরণ আছে, শিক্ষক নাই। এটা আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম দুর্বলতা। এভারেজ ট্যালেন্ট ছাত্রদের মধ্যে অনেক বেড়েছে, যার জন্য এসএসসি লেভেলে রেজাল্ট অত্যাধিক ভালো হচ্ছে, অপ্রত্যাশিত রেজাল্ট হচ্ছে, এবং নকল অনেক কমে গেছে। এই আসন আমি শুধু বলতে চাই, এই যে রেজাল্ট দেওয়ার পর যে ছাত্রছাত্রীরা বেরোলেন, তাদেরকে অ্যাকোমোডেট করা জাতীয় দায়িত্ব। কিভাবে? খসরু সাহেব যেটা বলেছে, স্থায়ী একটা কমিশনের মাধ্যমে এসএসসি লেভেল থেকে যারা তাদেরকেই, যারা টেকনিক্যালে যাবে এদেরকে ডাইরেক্ট করা উচিত, যারা উচ্চশিক্ষা যাবে তাদেরকে ওই দিকে ধাবিত করা উচিত, যারা প্রকৌশল কারিগর দিকে যাবে তাদেরকে ধাবিত করা উচিত। সেক্ষেত্রে বাজেট বাড়ানোর প্রস্তাব, অবশ্যই বাজেট বাড়ানোর প্রস্তাব। তো প্রতিরক্ষা বাজেটে কমাতে হবে, এটা আমি মনে করি না। আমাদের দেশে অপ্রয়োজনীয় অনেক খরচ আছে এবং শিক্ষাকে 1 নম্বর অগ্রাধিকার দেওয়া উচিত, এটা হচ্ছে আমাদের বক্তব্য। আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় ফুরিয়ে এসছে। ঈদের ছুটির কারণে আমরা 2 সপ্তাহ বিরতি নিচ্ছি। এর পরের অনুষ্ঠানটি হবে ঢাকায়। সেই অনুষ্ঠানে যোগ দিতে চাইলে টেলিফোন করুন কিংবা SMS করুন 01-819-40-7030 এই নম্বরে। আর ইমেল করতে চাইলে লিখুন bengali@bbc.co.uk এই ঠিকানায়। আজকের প্যানেলের অতিথিবৃন্দ, উপস্থিত দর্শক মণ্ডলী, রেডিও এবং টেলিভিশনের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লার কর্তৃপক্ষকে। এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি মাসুদ হাসান খান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।